শারীরিক মেলামেশা শেষে আয়েশার বুকের ওপর থেকে নেমে এক গ্লাস পানি খেয়ে আয়েশার বুকে মাথা রেখে সুলেমান বলল, চলো আজ রাতেই আমরা সেই ভালোবাসার বীজ বপন করি, যে বীজ অঙ্কুরিত হয়ে তোমাকে মাতৃত্বের স্বাদ দেবে। সদ্য প্রাপ্তবয়স্ক মেয়েদের দেহ ভোগ করে অমাবস্যার রাতে সেই মেয়েদের নগ্ন অবস্থায় গভীর অরণ্যে গাছের সাথে বেঁধে বিষাক্ত তীর ছুঁড়ে একে একে হত্যা করে অত্যাচারী রাজা লুইস। তারপর তাদের শরীরের রক্ত দিয়ে গোসল শেষে মেয়েদের নিষ্প্রাণ দেহগুলো সেই গভীর অরণ্যে মাটি চাপা দেওয়া হয়, আর যেখানে যেখানে মাটি চাপা দেওয়া হয় সেখানে একটি করে গোলাপের গাছ রোপণ করা হয়। এখানের গোলাপ গাছে ফুল ফোটে, কিন্তু তার রং কালো। এই ফুলে কখনো ভ্রমর প্রজাতি অথবা মৌমাছি বসে না। শোনা যায় এই কালো গোলাপের মধু ভয়ঙ্কর বিষাক্ত, এবং রাজা লুইস লোকজন দিয়ে এই ফুল সংগ্রহ করায়। তারপর এই কালো গোলাপ ছেঁচে এর রস বের করে সেই রস প্রতিটি তীরের ডগায় মাখিয়ে নেয়। এই রস এতটাই বিষাক্ত যে তীর কারো শরীরে ঢোকার সঙ্গে সঙ্গে হৃৎপিণ্ড বিকল হয়ে মৃত্যু অনিবার্য। এই বনের ঠিক একইখানে কেবলমাত্র গোলাপ গাছগুলো ছাড়া অন্য সব গাছ, ঘাসপাতা, লতা সবই মৃতপ্রায়। নেই কোনো পাখির কলকাকলি, সারাক্ষণ মৃত্যুপুরীর থমথমে নিস্তব্ধতা। এখানকার প্রকৃতি যেন প্রাণ হারিয়েছে অনেক আগেই রাজা লুইসের নিষ্ঠুরতায়। পাশেই একটা আদি আমলের পুরনো ছোট ঘরের মতন, তার দেয়ালে শেওলা ও পরগাছা ঝুলছে। ওই ঘরেই নিষ্ঠুরভাবে সারারাত মেয়েদের দেহ ভোগ করে লুইস। পরপর 10 দিন 10টা মেয়ের দেহ ভোগ করে তারপর অমাবস্যা রাতে তাদের হত্যা করে। অমাবস্যা আসার ঠিক 10 দিন আগে থেকেই রাজ্যের বিভিন্ন এলাকা থেকে গায়েব হতে শুরু করে নবযৌবন্য মেয়েরা। তারা কোথায় যায় আজ পর্যন্ত কেউ জানতে পারেনি, এবং এই রহস্য ভেদ করা কারো পক্ষে সম্ভব হয়নি। হবেই বা কি করে? লুইসের এসব কর্মকাণ্ডে যারা জড়িত তারা সকলেই অত্যন্ত বিশ্বস্ত। আর কেউ ভুলেও যদি লুইসের সাথে বিশ্বাসঘাতকতা করে তাহলে তার ঘাট থেকে মাথা আলাদা করা হবে, সেটা তারা ভালো করেই জানে। রাজা লুইস একজন অবদেবতার পূজারী। সেই অপদেবতাদের সন্তুষ্টির জন্য নবযৌবনা মেয়েদের রক্ত দিয়ে গোসল করে তাদের দেহ মৃত বনে মাটি চাপা দেয়। লুইসের রাজপ্রাসাদে এ যাবৎ কেউ আক্রমণ করে রক্ষা পায়নি। রাত বিরেতে কেউ লুইসের প্রাসাদে আক্রমণ করতে এলে সকালে তাদের ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখা যায় প্রাসাদের আশেপাশে। শোনা যায় এসব নাকি ওই অপদেবতাদের কাজ, তারাই লুইসের রাজপ্রাসাদ রক্ষাকারী। রাজপ্রাসাদের উত্তরের দিকে ছোট্ট গ্রামের একজন কাঠুরিয়া হলো রহিম। বনে জঙ্গলে কাঠ কেটে সেগুলো বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। সেই সকালে বের হয়ে সারাদিন জঙ্গলে কাঠ কেটে সেগুলো আটি বেঁধে অল্প অল্প করে নিয়ে এসে গঞ্জের হাটে বিক্রি করে। অল্প স্বল্প যা রোজগার হয় তাই দিয়ে টেনে টুনে দিন চলে যায়। আজ কাঠের সন্ধানে ঘুরতে ঘুরতে জঙ্গলের অনেক গভীরে চলে যায়, এবং ফেরার সময় মৃত বনের পাশ দিয়ে আসার সময় কালো গোলাপ দেখে থমকে দাঁড়ায়। কিছুক্ষণ তাকিয়ে থেকে ধীরে ধীরে এগিয়ে এসে গাছ থেকে একটি কালো গোলাপ ছিঁড়ে হাতে নেয় রহিম। দেখতে দেখতে মেয়েটার বয়স 18 হয়ে গেল। আদরের সেই ছোট্ট মেয়ে আয়েশা আজ বড় হয়ে গেছে, কিন্তু বাবা হিসেবে মেয়েটির মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দেওয়া ছাড়া মেয়ের আর কোনো শখ আহ্লাদ পূরণ করতে পারেনি। দুধে আলতা গায়ের রং আয়েশার, দীঘল কালো চুল, চোখ দুটো মায়ার সাগর। সৃষ্টিকর্তা যেন রহিমের ঘরে মেয়ে হিসেবে স্বর্গের পরী পাঠিয়েছে। রহিম এই ভেবে কালো গোলাপ ছিঁড়ে হাতে নিয়েছে যে এটা নিয়ে গিয়ে আয়েশাকে দিলে অনেক খুশি হবে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো চোখের পলকে একটা ভয়ঙ্কর কালো সাপ এসে ফনা তুলল। তাই দেখে রহিম ভয়ে দৌড়াতে শুরু করলো। সাপটাও পেছন পেছন রহিমকে তাড়া করছে। অনেক দূরে দৌড়ে আসার পর গাছের শেকড়ে পা আটকে পড়ে যায় রহিম। পা একটুখানি কেটেও যায়। গোলাপটা পায়ের কাছেই পড়েছিল, এবং কাটা জায়গা থেকে রক্ত বেরোনোর সাথে সাথেই কালো গোলাপ সেই রক্ত শুষে নেয়। সেটা রহিম খেয়াল করেনি। গোলাপটা তুলে হাতে নিয়ে রহিম খেয়াল করলো সাপটা নেই। গোলাপটা কাঁধে ঝুলানো। পুটলিতে ভরে ধীর পায়ে হেঁটে বন অতিক্রম করে লোকালয়ে আসলো রহিম। রহিম বাড়ির ভেতরে ঢোকা মাত্রই এক হাতে জগ, অন্য হাতে পানির গ্লাস হাতে নিয়ে হাসি মুখে উপস্থিত আয়েশা। ক্লান্ত মুখে হাসির রেখা ফুটিয়ে রহিম বলে, আমি আসলেই তুই কি করে টের পেয়ে যাস মা? তুই কি আমার ফেরার পথে চেয়ে বসে থাকিস? মিষ্টি হেসে আয়েশা বলল, সে পরে বলবো বাবা, আমি পানি ঢেলে দিচ্ছি, তুমি আগে হাত মুখ ধুয়ে নাও। হাত মুখ ধুয়ে সামনের খোলা বারান্দায় খুঁটির সাথে হেলান দিয়ে আরাম করে বসে খানিকটা বিশ্রাম নিয়ে ক্লান্তি দূর করার জন্য চোখ বন্ধ করে রইল রহিম। এদিকে উঠোনে আয়েশার পেছন পেছন ঘুরঘুর করছে তার পোষা প্রিয় ছাগল লক্ষ্মী। আয়েশার খোপায় গোজা বেলি ফুলটা হঠাৎ পড়ে যেতে যেতে একটা প্রজাপতিতে পরিণত হয়ে ছাগল লক্ষ্মীর সামনে উঠতে লাগলো, আর লক্ষ্মী তাকে ধরার জন্য পেছন পেছন ছুটতে লাগলো। আয়েশা খপ করে প্রজাপতিটা ধরে ফিসফিস করে বলল, মায়াপরি, এখন দুষ্টুমি করার সময় নয়, বাবা বিশ্রাম নিচ্ছে তো। হাতের মধ্যেই প্রজাপতি আবার ফুলে পরিণত হয়ে গেল। ফুলটা খোপায় গুজে ঘরে গিয়ে একটা বাটিতে করে মুড়ি এবং 1 গ্লাস পানি এনে বাবার সামনে রাখলো আয়েশা।
মুড়ি খেয়ে রহিম পুটলি থেকে কালো গোলাপটা বের করে হাসি মুখে আয়েশার হাতে দিয়ে বলল, গোলাপটা ভীষণ সুন্দর তাই না মা? এরকম আগে কোনোদিন দেখেছিস? গোলাপ হাতে নিতেই আয়েশার শরীরের সমস্ত লোম কাটা দিয়ে উঠল। আয়েশার খোপায় গোজা ফুলটা আচানক প্রজাপতি হয়ে উড়ে গেল, আর ছাগল লক্ষ্মী হঠাৎ কেমন অদ্ভুত আচরণ করতে শুরু করলো। এদিকে অত্যাচারী রাজা সদ্য তুলে আনা একটি মেয়েকে বিবস্ত্র করে তার দেহে ঝাঁপিয়ে পড়ে। দেহভোগ শুরু করতেই হঠাৎ থেমে গেল। অশুভ শক্তির বদৌলতেই বুঝতে পারল কালো গোলাপ অন্য কারো হাতে পড়েছে। একটা চাকু দিয়ে নিজের আঙুল কেটে রক্ত বের করে ছোট্ট একটা পুরনো আমলের আয়নায় 2 ফোঁটা রক্ত ফেলতে আয়নায় আয়েশার মুখটা ভেসে উঠল। আয়েশার চেহারা দেখে রাজা লুইস মনে মনে ভাবল, একটা মেয়ের হাতেই যখন এতটা চিন্তার কিছু নেই। কিন্তু রাজার মন আয়েশার সৌন্দর্যে আটকে গেল। রাজার সঙ্গে সঙ্গে তার সেনা সদস্য ডেকে আয়েশাকে খুঁজে বের করার হুকুম দিল। এদিকে আয়েশার বাবা রহিম বিশ্রাম শেষে উঠে বাড়ির বাইরে চলে গেল, হয়তো কোনো কাজে। আয়েশার হাতে কালো গোলাপ, আর তাই দেখে ছাগল লক্ষ্মী ছটফট করছে অবিরাম। বোবা প্রাণী নাকি টের পেয়ে যায়, হয়তো সেই কারণেই লক্ষ্মী ওরকম করছে। হঠাৎ দৌড়ে এসে লাফিয়ে উঠে আয়েশার হাত থেকে গোলাপটা কামড়ে মুখে নিয়ে চাবাতে লাগলো লক্ষ্মী। একটু পরেই লক্ষ্মী মাটিতে লুটিয়ে পড়ে নিস্তেজ হয়ে গেল। আয়েশা হাঁটু গেড়ে বসে লক্ষ্মীর মাথা কোলে নিয়ে হাহাকার করে উঠল। লক্ষ্মী নিস্তেজ, প্রাণহীন। আয়েশার বুঝতে বাকি নেই ওই কালো গোলাপ ভয়ঙ্কর এবং রহস্যময়। আয়েশার বাবা ফিরে আসার আগেই আয়েশা তার ছাগল লক্ষ্মীর মৃতদেহ বাগানে এনে মাটি চাপা দিল। রাতে বিছানায় শুয়ে ঘুম নেই আয়েশার 2 চোখে। যেভাবেই হোক ওই কালো গোলাপের রহস্য উদ্ধার করতেই হবে। মধ্যরাত, চাঁদকে গ্রাস করে নিয়েছে রাক্ষসী কালো মেঘ। পৃথিবী নিকষ কালো অন্ধকারে ঢাকা পড়েছে। কেমন এক অস্থিরতায় বিছানার এপাশ ওপাশ করতে লাগলো আয়েশা। হঠাৎ আয়েশার ঘাড়ে কারো গরম নিঃশ্বাস অনুভব হতেই আয়েশা তুড়ি বাজালো। সঙ্গে সঙ্গে বালিশের পাশে রাখা বেলি ফুলটা জ্বলন্ত প্রজাপতি হয়ে আলো ছড়িয়ে রুম আলোকিত করে ফেলল। সেই আলোতে আয়েশা দেখল খাটের পাশে হাসি মুখে দাঁড়িয়ে আছে তার স্বামী সুলেমান। আয়েশা ভীষণ অবাক। এই রাজ্যে রাজা লুইসের একটা নিয়ম আছে, প্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ে দেবার আগে অবশ্যই তার অনুমতি নিতে হবে। যদি মেয়ে সুন্দরী হয় তাহলে অত্যাচারী লোভী লুইস সেই মেয়েকে এক রাত তার কাছে রেখে দেহভোগ করে তারপর ফেরত পাঠায়। এসব থেকে বাঁচতে আয়েশার বাবা 2 বছর আগেই গোপনে সুলতানের সাথে আয়েশার বিয়ে দিয়ে দেয়। তখন আয়েশা 16 বছরের ছিল। বিয়ের দিনই সুলেমান চলে যায় পাশের রাজ্যে যুদ্ধের কৌশল রপ্ত করতে, আর ফিরল এই 2 বছর পরে। এখন আয়েশা প্রাপ্তবয়স্ক। সুলেমান একটা বেলি ফুলের মালা বের করে আয়েশার গলায় পরিয়ে দিল। লজ্জায় আয়েশার ফর্সা মুখটা লাল হয়ে গেল। আয়েশাকে টেনে তুলে বুকে জড়িয়ে রাখলো কিছুক্ষণ। আয়েশার হার্টবিট স্পষ্ট অনুভব করছে সুলেমান। পাজাকোলা করে আয়েশাকে কোলে তুলে চোখে চোখ রেখে সুলেমান বলল, দীর্ঘ প্রতীক্ষা শেষে সফল হয়ে আমি আমার মনমহলের রানীর দরবারে ফিরে এসেছি। আজ এই রাত আমার জীবনের শ্রেষ্ঠ রাত। আমি আমার প্রিয়তমার স্পর্শে ঘুমকে বিদায় জানালাম। এই রাত একান্ত আমাদের কাছে আসার, ভালোবাসার। কেমন অন্যরকম এক ভালো লাগার অদ্ভুত উত্তেজনায় আয়েশার শরীর মৃদু কাঁপছে। আয়েশাকে খাটে বসিয়ে পকেট থেকে একজোড়া রূপার নুপুর বের করে আয়েশার পায়ে পরিয়ে দিয়ে সুলেমান বলল, আমার সহধর্মিনী, তোমার তুলনা তুমি নিজে। আমি যত দেখি ততই ডুবি তোমার মায়াবী ওই 2 চোখে। বিছানায় আশেপাশে পাশাপাশি শুয়ে আয়েশাকে কাছে টেনে বুকে জড়িয়ে ধরে আয়েশার ঠোঁটে চুমু খেতে লাগলো সুলেমান। কেমন এক ভালো লাগা ও আনন্দ খেলে যাচ্ছে আয়েশার শরীরে, নিজেকে নিয়ন্ত্রণে রাখা অসম্ভব। সুলেমান ধীরে ধীরে আয়েশার ঠোঁটে, কপালে, গলায়, বুকে ঠোঁটের স্পর্শে ভালোবাসার আবেশ ছড়িয়ে দিচ্ছে। আর আয়েশা পাগলের মতো সেই আবেশ উপভোগ করতে করতে নিজেকে সুলেমানের কাছে পুরোপুরি উন্মুক্ত করে দিচ্ছে। সুলেমান আলতো করে হাত বুলাতে লাগলো আয়েশার স্পর্শকাতর স্থানে। আদরে আদরে দুজনেই দুজনকে পুরোপুরি পাবার নেশায় উন্মাদ। সুলেমান ধীরে ধীরে আয়েশার শরীরে খুলতে লাগলো। আয়েশা আবার তুড়ি বাজাতেই জ্বলন্ত প্রজাতি ফুলে পরিণত হলো। আলো নিভে গেল। তারপর আয়েশা ও সুলেমান দুজন একান্ত সুখের ভুবনে হারাতে লাগলো। সামনের আমাবস্যা প্রায় সন্নিকটে। রাজা লুইস তার লোকজন ডেকে হুকুম দিলেন 2-1 দিনের ভেতরেই যেন 10 জন যুবতী মেয়েকে এনে রাখা হয় এবং তাদের মধ্যে যেন অবশ্যই আয়েশা মেয়েটা থাকে। রাজার হুকুম পাওয়া মাত্রই সৈন্যরা বড় বড় মহিষ জবাই করে বিশাল বিশাল পাতিলে বিরিয়ানির রান্না শুরু করে দিল। এই বিরিয়ানি এই কারণে যে রাজা লুইস তার রাজ্যের বিভিন্ন অঞ্চলে গরিব প্রজাদের জন্য খাবার পাঠায়, কিন্তু এই খাবারের রহস্য কেউ জানে না। জানলে আর কেউ এই খাবার খেতই না। যে অঞ্চলে এই খাবার দেওয়া হয় সেই অঞ্চলের প্রতিটি বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিতে গিয়ে রাজার বিশেষ কিছু সৈন্যরা দেখে আসে কোন বাড়িতে সুন্দরী যুবতী মেয়ে আছে। পরে গিয়ে সেই বাড়ি থেকে সেই মেয়েদের তুলে আনে রাতের আধারে। এদিকে প্রজারা ভাবে মৃতবনে আস্তানা গেড়ে থাকা ডাকাতরাই মেয়েদের তুলে নেয়। গরিব প্রজাদের খাবার দেবার কারণে রাজাকে সবাই ভালোবাসে, তাই তাকে কখনো কেউ সন্দেহ করেনি। আর প্রজাদের এই সরল ভালোবাসা আর বিশ্বাসের সুযোগ নিয়ে দিনের পর দিন তাদের ঠকিয়ে যাচ্ছে বিশ্বাসঘাতক রাজা লুইস।
সন্তান হারানো এতগুলো পরিবারের হাহাকার এবং চোখের পানিই রাজা লুইসের পতনের কারণ হয়ে দাঁড়াবে সেটা সে নিজেও কল্পনা করতে পারেনি। গত মাসে যখন পাশের অঞ্চল থেকে মেয়েগুলো গায়েব হলো, আয়েশার মনে তখন একটা সন্দেহের দানা বেঁধেছিল। যখনই যে অঞ্চলে রাজা খাবার পাঠায় তখনই সেই অঞ্চলের কিছু মেয়ে গায়েব হয়। এর পেছনে রাজার কোনো হাত নেই তো? এতদিন এই সন্দেহের কথা কাউকে বলেনি আয়েশা, এখন ভাবছে সুলেমানকে বলবে কিনা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকের পর্বটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। পরবর্তী পার্ট রাত 9টায় আপলোড করা হবে। সো টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।